Hello student, myself Shantanu De from Commerce Coaching Center. Today I will discuss about calculation of new profit sharing ratio and partners of admission. কিন্তু পার্টনার্স অফ এডমিশনের আগে আমাদের একটা জিনিস ভালো করে বোঝা দরকার, বা তোমরা এটা এইচএস ফার্স্ট ইয়ারও পাইছো, সোল প্রোপাইটরশিপ। সোল প্রোপাইটরশিপ, প্রোপাইটরশিপ। তো সোল মানে সিঙ্গেল, প্রোপাইটরশিপ মিন্স ওনার। তার মানে এক কথায় আমরা বলতে পারি ওয়ান ম্যান আর্মি। তার মানে আমি যে বিজনেসটা করতেছি এটা আমার সিঙ্গেল বিজনেস, ঠিক আছে। এইখানের মধ্যে কি মেকিং ডিসিশনও আমার থাকবো, ম্যানেজমেন্টও আমার থাকবো, প্লাস কন্ট্রোলিংও কি থাকবো আমার থাকবো। সো বিজনেসে যদি প্রফিট হয় এখান থেকে কাউরে আমি শেয়ার ডিস্ট্রিবিউট করতাম না। যদি লসও হয় এই লসটাও আমার নিজের লস। ইভেন আমি যদি ব্যাংক থেকে লোন নেই, এটা আমার লাইবিলিটিস, তা এই লাইবিলিটিসটা আমারই মারতে লাগবে, ঠিক আছে। আমার যে ঋণটা থাকবো এটা আমার নিজের বিজনেস, যেহেতু ঋণটাও আমার মারতে লাগবে। যা কিছু পারচেস করি এটা আমিই করবো, যা সেল করবো আমিই করবো, কত স্টাফ থাকবো, কতটা স্টাফের পেমেন্ট দিব, সব ম্যানেজমেন্ট কে থাকবো, ওনারের থাকবো। এর জন্য এটা আমরা কই সোল প্রোপাইটরশিপ। এটা নিয়ে বড় ডিসকাশন করার আমাদের দরকার নাই, আমরা ডাইরেক্ট এগিয়ে যাচ্ছি ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড পার্টনার্স অফ এডমিশন। এখন বিজনেসে আমরা দুইজন পার্টনার আছি, মনে করো এ অ্যান্ড বি, আমরা দুইজন পার্টনার। তা পার্টনারশিপ বলছে কি, পার্টনারশিপের ডেফিনেশনটা কি, টু অর মোর পার্সন এগ্রি টু ক্যারি অন লিগেল বিজনেস ফর মিউচুয়াল ডিস্ট্রিবিউশন প্রফিট অ্যান্ড লস, দে আর সেড টু হ্যাভ এ ফর্ম এ পার্টনারশিপ। আমি বা আমার থেকে দুইজন নিয়ে যদি একটা বিজনেস স্টার্ট দেই, ওই বিজনেসটারে কি করব পার্টনারশিপ। মানে দুইজনের থেকে বেশি হইতে লাগবো, মিনিমাম দুইজন হইতে লাগবো, ম্যাক্সিমাম 20 জন। 21 জনের এবার এটা পার্টনারশিপ ডিড করতে তোমরা পারতায় না। তা বোঝা গেল যখন দুইজন আর দুইয়ের থেকে বেশি মানুষ নিয়ে আমি কোনো একটা বিজনেস করব, লিগ্যাল বিজনেস করব, এটার জন্য আমার একটা কী বানাইতে লাগবো, এগ্রিমেন্টও করতে লাগবো। যে যখন আমরা এগ্রিমেন্ট বানাবো ওইটা কই আমরা রিকনস্টিটিউশন অফ ফার্ম। যখন আমাদের রিকনস্টিটিউশন অফ ফার্ম কোনটারা কইব, তো আমি যখন একলা বিজনেস করছিলাম আমার সঙ্গে আরেকজন আসলো, এই হইলো পার্টনারশিপ। এইবার যদি আরেকটা পার্টনার আয় ইনকামিং হয়, তাহলে একটা নতুন পার্টনারে আমরা এডমিশন দিলাম, তার মানে কি হইতেছে আমার এগ্রিমেন্ট পার্টনারশিপ ডিটটাও চেঞ্জ করতে হবে। যখন আমি সিঙ্গেল বিজনেস করছি তখন আমার পার্টনারশিপের কোনো দরকার ছিল না। যখন আমি দুইজনে বিজনেস করতেছি তার মানে এটারে কইব পার্টনারশিপ বিজনেস, তার মানে আমার এগ্রিমেন্টেরও দরকার হইব, ঠিক আছে। এইবার আমাদের বিজনেসের সাইজ দিন দিন বড় হইব, আমাদের ক্যাপিটালেরও দরকার হইতে পারে, তখন আমরা একটা পার্টনারে আমরা কি করতে পারি, এডমিশন দিতে পারি। কিন্তু কেউ জোরজবস্তি এডমিশন নিব না, এক্সিস্টিং পার্টনার যদি কয় তাহলেই এডমিশন নিব। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হাউ ক্যান এ নিউ পার্টনার এডমিটেড। এ পার্টনার ক্যান বি এডমিটেড ইন দ্য ফার্ম উইথ দ্য কনসার্ন অফ অল দ্য এক্সিস্টিং পার্টনার। এখন যদি আমি একজন সিরে পার্টনারশিপে ঢুকাই, এ বি কনসার্ন করতে লাগবো, এদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরেই তুমি কি করতে পারবা, বিজনেসে ঢুকতে পারবা। কথাটা বোঝা গেল। ওদের যদি কনসার্ন নিতে লাগবো যে ওরা তোমার ইনকামিং করবো কি না, বিজনেসে তোমার রাখবো না রাখবো না, ঠিক আছে, এটা কে ডিসাইড করবো, ওল পার্টনাররা ডিসাইড করবো। তো এটার জন্য আমাদের কিছু ফর্মালিটিসও মেনটেন করতে লাগবো। যখন আমরা একটা পার্টনারে এডমিশন দিব তখন আমাদের শেয়ার প্রফিটটাও কি হয়, চেঞ্জ হয়। সাপোজ এ বিজনেসে 5 লাখ ইন্ট্রোডিউস করছে,
বি ইন্ট্রোডিউস করছে 3 লাখ। তা আমাদের কি পার্টনারশিপ এগ্রিমেন্টে আমরা শেয়ার প্রফিটটা কীভাবে নিব? তা আমরা সাপোজ ধরে নিলাম যে কি আমরা ক্যাপিটাল রেশিওর উপরে আমরা শেয়ার প্রফিটটা ডিস্ট্রিবিউশন করব। তাহলে ক্যাপিটাল রেশিওর উপরে যদি ডিস্ট্রিবিউশন করি, এখানে 5-0 আছে, এখানে 5-0 আছে, তার দ্যাট মিনস আমাদের রেশিও দাঁড়ায় গেল 5:3। তাহলে এ কত পাইব? আমাদের টোটাল শেয়ার কত? 5 + 3 = কত? 8। তাহলে এ কত পাইব? 5/8। তাহলে বি কত পাইব? 3/8। তা আমরা ডিস্ট্রিবিউশন করলাম, আমাদের শেয়ার প্রফিটটা এইভাবেই চলতে থাকলো। কিন্তু যখন আমাদের বিজনেসে আরেকজন পার্টনার যদি নিতে হয় বা আমাদের যদি প্রয়োজন মনে হয় যে আমরা একজন পার্টনার দরকার আছে, আমাদের বিজনেসের সাইজ বড় হয়েছে, একজন পার্সনও বাড়বো, ইভেন ক্যাপিটালও বাড়বো। কীরকম হয়? যখন আমরা বিজনেস এস্টাবলিশ করছিলাম তখন কিন্তু আমরা ক্যাপিটাল দিছি, যখন দিন দিন বিজনেসটা বাড়তে ছিল আমাদের রেপুটেশনও বাড়ছে। কী বাড়ছে? রেপুটেশনও বাড়ছে। কারণ আমাদের চলতি বিজনেসে একজন যদি আসে তাহলে ও প্রফিট পাইব। কিন্তু এতদিন যে আমাদের এতদিন যে আমাদের ভ্যালুয়েশন বাড়ছে মার্কেটে, রেপুটেশন বাড়ছে, এইটার টাকাও কিন্তু একজন ইনকামিং পার্টনারের দিতে লাগবো। সাপোজ আমরা ডিমান্ড করলাম ওর কাছে 1 লক্ষ টাকা। কি ডিমান্ড করলাম? 1 লক্ষ টাকা ডিমান্ড করলাম। এই 1 লক্ষ টাকা যে বিজনেসের কাছে ডিমান্ড করলাম, এটা কি দিল? আমরা তো বিজনেস যখন ইন্ট্রোডিউস করছিলাম, স্টার্ট দিয়েছিলাম, তখন আমরা 5 লাখ দিছি, বি দিছিল 3 লাখ, তাহলে সি কত দিল? ক্যাপিটাল 1 লাখ। তাহলে ধরলাম একজন নিউ পার্টনার কি আনছে? ক্যাপিটাল আনছে। তাই ক্যাপিটাল আনাতে বিজনেসের কি এফেক্ট হইব? এক তো বিজনেসের ক্যাপিটাল ভলিউমটা বাড়বে। ক্যাপিটাল ভলিউম, কারণ আমাদের যা ক্যাপিটাল ছিল এখন নতুন পার্টনার আসাতে আরও ক্যাপিটাল 1 লাখ কি হইলো? অ্যাড হইলো, তার মানে ক্যাপিটালের ভলিউম বাড়লো। সেম আমাদের ব্যালেন্স শিটে আমাদের যা ক্যাশ ছিল, মনে করো আমার কাছে ক্যাশ ছিল 5,000। নতুন পার্টনার যখন ক্যাপিটাল আনলো, আমাদের ক্যাপিটাল তো বিজনেসের ভলিউম বাড়ছে, প্লাস তার সঙ্গে আমার কি বাড়লো? ক্যাশ পজিশনও বাড়লো। দ্যাট মিনস আমার কি হয়ে গেল গিয়া 1 লাখ আমার হয়ে গেল। ইনকামিং পার্টনাররা আমার কী কী বাড়লো? একটা বিজনেসের ক্যাপিটাল ভলিউম বাড়লো আর আমার ক্যাশ পজিশন বাড়লো। আগে ছিল 5,000, এখন আমার হইল 1,05,000। তাহলে আমাদের এগ্রিমেন্টটাও তো চেঞ্জ করতে লাগে, কারণ নতুন পার্টনার আওয়াতে কি পুরানা এগ্রিমেন্ট দিয়ে চলবো কি? চলতো না। আবার একটা আমার কি বানাইতে লাগবো? নতুন এগ্রিমেন্ট বা পার্টনারশিপ ডিড বানাইতে লাগবো। এটারে আমরা কই রিকনস্টিটিউশন অফ ফার্ম। রিকনস্টিটিউশন অফ ফার্ম কি? ইট রেফার্স টু চেঞ্জ দ্য এগ্রিমেন্ট। কোন এগ্রিমেন্টটা? এগ্রিমেন্ট অফ পার্টনার। ঠিক আছে? দ্য ওল্ড এগ্রিমেন্ট চেঞ্জ উইথ নিউ এগ্রিমেন্ট। তা আমার পুরানো এগ্রিমেন্টটা কী করতে লাগবো? চেঞ্জ করে একটা নতুন এগ্রিমেন্ট বানাইতে লাগবো। নতুন এগ্রিমেন্ট বানাইতে হলে আমাদের শেয়ার প্রফিটটাও কী হইতেছে? চেঞ্জ হইব। ঠিক আছে? নতুন পার্টনার ঢুকাতে ও কী করলো? একটা শেয়ার কিনলো না শেয়ার কিনলো না? শেয়ার পারচেস করছে। কারণ আগে ছিল দেখো 5/8, 3/8। এখন কি তুমি নতুন পার্টনারে কিচ্ছু দিবা না? নতুন পার্টনারও তো একটা শেয়ার পাইব, অটোমেটিক শেয়ারটা কী হইব? চেঞ্জ হইব। ওয়েন এ নিউ পার্টনার পারচেস শেয়ার ফ্রম অ্যানাদার পার্টনার, ইট ইজ কল প্রফিট শেয়ারিং রেশিও বা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। বুঝা গেল? তো একটা অঙ্ক দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। A and B are partners sharing profit in the ratio of, আমাদের রেশিও কত ছিল? এর ছিল 5, বির ছিল কত? 3। দ্যাট মিনস 5:3। C is admitted
as a new partner. New partner for 1/4 share one-fourth share in future profit calculate the new profit sharing ratio. Calculate the new profit sharing ratio. এখানে আমি একটা এক্সাম্পল সেট করলাম। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম হইতো, ইন এ ফার্ম sharing profit in the ratio of 5:3. C is admitted as a new partner. আমরা C রে admission দিছি as a new partnership for 1/4 share in the future profit. তো ওই 1/4 টা কার থেকে নিব? এ আর বি থেকে নিব। তার মানে শেয়ার প্রফিটটা কমবো না বাড়বো? আলটিমেট কমতে লাগবে। তো ধরে নিলাম এটা আমাদের এ আর বির ফার্ম। তো এ শেয়ার কত ছিল? এ শেয়ার ছিল 5/8, বি শেয়ার কত ছিল? 3/8। এখন যদি এটা আমরা এলসিএম করি আলটিমেট আইব কত? 8। 5 + 3 = 8/8 = 1. দ্যাট মিনস ফার্মের অ্যাট প্রেজেন্ট শেয়ারটা কত? 1। ঠিক আছে, এই 1 থেকে কারে তোমার দিতে লাগবে? সিরে দিতে লাগবে। সো সি শেয়ার এখানে কত ছিল? 1/4। তা আমাদের ফার্মের শেয়ার কত? 1। তা রিমেনিং শেয়ার কত হইব? 1 - 1/4। দ্যাট মিনস এলসিএম করলাম 4 - 1 = 3/4। আমাদের রিমেনিং শেয়ার কত হয়েছে? 3/4। এই 3/4 থেকে আমাদের কি বাই করতে লাগবো? নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা বাই করবো। তা ঠিক আছে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও কেরকম করে বাই করি? Calculation of new profit sharing ratio. New profit sharing ratio. First partner হইতেছে আমার এ, এস নিউ শেয়ার। এস নিউ শেয়ার, এর নিউ শেয়ার কত? আমার যখন বিজনেস স্টার্ট দিয়েছিলাম এর শেয়ার ছিল 5/8। আমার রিমেনিং শেয়ার কত? 3/4। দ্যাট মিনস দাঁড়াইলে কত? 15/32। এগেইন বিশ নিউ শেয়ার কত? 20 শেয়ার ছিল 3/8। আমার রিমেনিং শেয়ার কত? 3/4। দ্যাট মিনস 9/32। তা 6 নিউ শেয়ার কত হইব? নিউ অলরেডি শেয়ার দেওয়া ছিল 1/4, কিন্তু এখানে আমার সিমিলার করতে লাগবো, ডিনোমিনেটরটা সিমিলার করতে লাগবো। সিমিলার করতে হলে এটা কত দেয়া? 8 দিয়ে মাল্টিপ্লাই করবো। উপরেও আমি কি করলাম? 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তা দাঁড়াইলে কত? 8/32। দ্যাট মিনস এখানে দাঁড়াইছে 15, এখানে দাঁড়াইছে 9,
এখানে দাঁড়াইছে 8, দ্যাট মিনস নিউ প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও A:B:C is equal to 15:9:8। এই ভ্যালুগুলো আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তো এখন আমাদের বিজনেসে যা কিছু প্রফিট হইব, টোটাল আমার রেশিও কত আছে? 15 + 9 + 8 is equal to কত? 32। তাহলে এ কত পাইব? এ পাইব 15/32। নেট প্রফিটের কত পাইব? 15/32। তাহলে বি কত পাইব? বি পাইব 9/32। নেট প্রফিটের কত পাইব বা নেট লসের কত পাইব? 9/32। সি কত পাইব? সি ইজ ইকুয়াল টু 8/32। এই হইতেছে নিউ, কীভাবে আমরা নিউ প্রফিট ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা দেখাইলাম। ফার্স্ট বিজনেস যখন আমরা এস্টাবলিশ করছিলাম তখন আমরা একটা ক্যাপিটাল দিয়েছিলাম, নিউ পার্টনার একটা ক্যাপিটাল দিছে। দোয়াতে কি এফেক্ট হয়েছে? যে বিজনেসের ক্যাপিটালের ভলিউম বাড়ছে, আমাদের ক্যাশ পজিশনও বাড়ছে। এগেইন আমি যে এতদিন বিজনেস করছি, রেপুটেশন বাড়ছে, তা কি এই রেপুটেশনে কিছু টাকা আমরা পাইতাম না? তা গুডউইল বাবদে নতুন পার্টনারের আরেকটা জিনিস দিতে লাগবো, ও গুডউইল অ্যামাউন্ট দিতে লাগবো। ফার্স্ট দিছে ক্যাপিটাল, সেকেন্ড ওর দিতে লাগবো গুডউইল। ক্যাপিটাল দিছে 1 লাখ, গুডউইলের অ্যামাউন্ট আমরা ভ্যালুয়েশন বাইর করি। এটা ঠিক আছে, এটা ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারে কীভাবে গুডউইলের ভ্যালুয়েশন বাইর করানো যায় ওইটা দেখানি হইব। কিন্তু এখন গুডউইল অ্যামাউন্টটা আমি লামসাম ধরে নিলাম 32,000। ঠিক আছে, এইবার এই গুডউইলের টাকাটা কই এলো? বিজনেসে। এই গুডউইল অ্যামাউন্টটা আলটিমেট ডিস্ট্রিবিউট হইব অল পার্টনারের মধ্যে, কারণ এতদিন বিজনেসে এ বি করছিল, রেপুটেশনটা কার ছিল? এ আর বি। এই রেপুটেশনের টাকাটা কে দেয়? ইনকামিং পার্টনার দেয়, তার মানে সি দেয়। তো এই টাকাটা সি কোনোদিনই পাইতো না। এই গুডউইলের টাকাটা পাইব কে? অল পার্টনার। অল পার্টনার কে? এ আর বি পাইব। তা এই গুডউইল টাকাটা আলটিমেট বিজনেসে আইলো, তো আসার পরে কি হইব? এক, অল পার্টনার ক্যাপিটালে ডিস্ট্রিবিউট হইব, আর আমাদের আবার ক্যাশ পজিশন বাড়বে। তার মানে কত আইলো? 32,000 আইলো। এখন আলটিমেট যেটা অ্যামাউন্ট হয় আমাদের এটা ক্যাশ পজিশন। তা আমাদের বিজনেসের একটা ইনকামিং পার্টনার আসাতে বেনিফিট কী হইলো? গুডউইল আসলো, বিজনেসের ক্যাশ পজিশন বাড়লো। আমাদের নতুন পার্টনার কি আনলো? ক্যাপিটাল আনলো, ক্যাপিটালের ভলিউম বাড়লো, প্লাস বিজনেসের ক্যাশ পজিশন বাড়লো। ঠিক আছে, কিন্তু এই গুডউইলটা যে ডিস্ট্রিবিউশন হইব, এটার জন্য আমাদের স্যাক্রিফাইস রেশিওতে গুডউইলটারে ডিস্ট্রিবিউশন করতে লাগবো। কার মধ্যে করতে লাগবো? অল পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইস রেশিওতে গুডউইলটা ডিস্ট্রিবিউশন করতে লাগবো। ঠিক আছে, sacrifice ratio, when a new partner admitted into the firm, all partners surrender their share in favor of new partner. The ratio is which all partners surrender is called sacrifice ratio. তার মানে all পার্টনাররা সারেন্ডার যখন করছে শেয়ার নিউ পার্টনারে, তখন কি হয়েছিল? রেশিওটা কমছিল। শেয়ারিং প্রফিটটা কী হয়েছে? একটু তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে, তো এইটার ফর্মুলা হইতেছে, স্যাক্রিফাইস রেশিওর ফর্মুলা হইতেছে স্যাক্রিফাইস রেশিও ইজ ইকুয়াল টু ওল্ড শেয়ার মাইনাস নিউ শেয়ার। তা স্যাক্রিফাইস রেশিওটা কোন সময় আমরা ইউজ করব? অনলি গুডউইল যদি নতুন পার্টনার আনে বা আনে না, তখন আমরা কোন রেশিওটা ইউজ করব? স্যাক্রিফাইস রেশিওটা আমরা ইউজ করব। ঠিক আছে, স্যাক্রিফাইস রেশিও ইজ ইকুয়াল টু ওল্ড শেয়ার মাইনাস নিউ শেয়ার। কখন আমরা ইউজ করব? যদি ইনকামিং পার্টনার গুডউইল ক্যাশ হিসাবে আনে।
যদি ক্যাশ হিসাবে আনে না তাহলে কি স্যাক্রিফাইস রেশিও ইউজ করবো না? তখনও আমরা স্যাক্রিফাইস রেশিও ইউজ করবো। ইউজ করতে হলে কি করবো? তখন ক্যাপিটালের লগে আমরা অ্যাডজাস্ট করব। তা আমি অঙ্কের স্টার্টিংয়ে বুঝেছিলাম এ আর বি রেশিও ছিল 5:3। এটা ছিল এর রেশিও, এটা ছিল বি রেশিও, দ্যাট মিনস এটা ওল্ড রেশিও। যখন আমরা ক্যালকুলেশন করছিলাম নিউ প্রফিট শেয়ারিং রেশিও, তখন আমাদের একটা রেশিও বাড়িয়েছিল 15:9:8। দ্যাট মিনস এর এটা বির, এটা সির। A:B:C ইজিক্যাল টু 15:9:8। আর আমি গুডউইল অ্যামাউন্টটা কত টাকা ধরছিলাম? গুডউইল অ্যামাউন্টটা ধরছিলাম ₹32,000। এই গুডউইল অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশন হইব সবসময় ওল্ড পার্টনারদের মধ্যে। কোন রেশিওতে? স্যাক্রিফাইস রেশিওতে। তো স্যাক্রিফাইস রেশিওর ফর্মুলাটা আমরা দিলাম ওল্ড শেয়ার মাইনাস নিউ শেয়ার। এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এর ওল্ড শেয়ার দেখো কত ছিল? 5:3, দ্যাট মিনস 5/8। বির কত ছিল? 3/8। এখন দেখো নিউ শেয়ার কত ছিল? টোটাল শেয়ার আমরা যদি অ্যাড করি 5 + 9 + 8, 15 + 9 + 8 ইজিক্যাল টু কত? 32। তার মানে আমার এর কত হইতেছে? 15/32। এলসিএম করলে কত হয়? 32 হয়। তাহলে 8 দিয়ে 32 রে ডিভাইড করলে আমি পাইতেছি কত? 420 মাইনাস 15 ইজিক্যাল টু 5/32। এর আমি বাই করলাম, আমার স্যাক্রিফাইস রেশিও কত বাড়িল? 5/32। বির তাহলে কত বাড়িব? বির রেশিও এখানে কত ছিল? বির রেশিও ছিল 9। দ্যাট মিনস 9/32। এলসিএম করলাম 32, 12, 12 মাইনাস 9 ইজিক্যাল টু 3/32। দ্যাট মিনস আমাদের A:B স্যাক্রিফাইস রেশিও মধ্যে দাঁড়াই গেল কত? 5/3। এই যে রেশিওটা বাড়িছে অনলি ফর গুডউইল ডিস্ট্রিবিউশন করার জন্য। এখন আমি যদি গুডউইল ডিস্ট্রিবিউশন করি তাহলে এ গুডউইলের অ্যামাউন্ট কত পাইব? এ গুডউইলের অ্যামাউন্ট পাইব 32,000 ইন্টু এর রেশিও কত? টোটাল রেশিও দাঁড়াইতেছে, টোটাল শেয়ার দাঁড়াইতেছে বা 5 + 3 ইজিক্যাল টু 8। 5/8 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম 4 পাইব 20,000 টাকা। কত? 20,000 পাইব এ। গুডউইলের অ্যামাউন্ট পাইব 20,000 এ। এটা আলটিমেট কই যাইব? আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব। কার ক্যাপিটালে ট্রান্সফার করব? এর ক্যাপিটালে আমি ট্রান্সফার করব। তারপরে হইতেছে বি। বি দিলে গুডউইলের অ্যামাউন্ট কত পাইব? 32,000। বি রেশিও হইতেছে 3। তা 3 এর মধ্যে 32 পাইতেছে হইল আমাদের 12,000। 20,000 অ্যান্ড 12,000 অ্যাড করলে কত হইতেছে? 32,000। তা বি এর গুডউইল অ্যামাউন্টটা কই হইব? ডিস্ট্রিবিউশন হইব কই হইব? বির ক্যাপিটালে হইব। তো এখানে আমি কতগুলা এন্ট্রিও আমার জানতে লাগবো যে নিউ পার্টনার ক্যাপিটাল আনলে কি হয়, এন্ট্রিটা কি এন্ট্রি পাস করতে লাগবো, গুডউইল আনলে কোন এন্ট্রি পাস করতে লাগবো, গুডউইল ডিস্ট্রিবিউশন করলে কি এন্ট্রি হইব, ইভেন গুডউইল যদি ক্যাশ হিসাবে আনে না তাইলেও কি এন্ট্রি হইব। ফার্স্ট, ট্রিটমেন্ট অফ গুডউইল। Treatment of goodwill. First, treatment of goodwill. Treatment of goodwill. When capital
brought in by new partner, আমরা এইচএস ফার্স্ট ইয়ারে আমরা পাইছিলাম যে হোয়েন স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটাল, আমরা জার্নাল এন্ট্রি কি লিখতাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। নতুন পার্টনার যখন ক্যাপিটাল বা আলটিমেট ফার্মের মধ্যে এসে ঢুকবো কি ক্যাশ, তা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কোন পার্টনারের ক্যাপিটালটা আনছিল, নিউ পার্টনারের ক্যাপিটালটা বাড়ছে না কমছে, বাড়ছে। ক্যাপিটাল যখন ইনক্রিজ হয় ইট উইল বি ক্রেডিট, দ্যাট মিনস টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা এখানে আমরা ধরছিলাম সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত আমরা ধরছিলাম, অ্যামাউন্ট 1 লাখ আনছিল, 1 লাখ। সেকেন্ড, এই টাকাটা আলটিমেট কই আমরা ট্রান্সফার করি, দেখাইছিলাম যে ক্যাপিটালে ট্রান্সফার করা হইব, ঠিক আছে। আর কই ট্রান্সফার করা হইব, আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেটে ক্যাশ পজিশনের ভলিউমটারে বাড়াইব। নেক্সট, when goodwill, premium for goodwill brought in by new partner, তো সেম জিনিস, নিউ পার্টনার কি আনছিল 32,000 আনছিল, তার মানে ক্যাশ আনছিল। ক্যাশ আনলে ডেবিট হোয়াট কামস ইন, বিজনেস অফ ফার্মে যদি ক্যাশ হয় ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিট। সিম্পল কথা, কত আনছিল, এটা ডেবিট অ্যামাউন্ট, এটা ক্রেডিট অ্যামাউন্ট, তা কত টাকা আনছিল 32,000, তা ডেবিট অ্যামাউন্ট 32,000, ক্রেডিট। প্রিমিয়াম ফর গুডউইলটা আলটিমেট কিন্তু এটা লাইবিলিটিস, ফার্মের লাইবিলিটিস, কারণ ফার্ম আবার পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এটা ফার্মের লাইবিলিটিস। লাইবিলিটি যদি ইনক্রিজ হয় তার মানে কি হয়, লাইবিলিটিস ইনক্রিজ হলে ক্রেডিট হয়, লাইবিলিটিস বা ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়। এখন তোমরা বলতে পারো যে স্যার এই টাকা তো ক্যাশ হিসেবে এসে এটা লাইবিলিটিস কীভাবে, তো ফার্মে এই টাকাটা ফার্মের কাছে রাখেন না, ফার্ম কী করে পার্টনার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। তারপরে ফার্মের দিক থেকে দেখো ওর দায়িত্ব, লাইবিলিটিসটা কি, রেসপন্সিবিলিটিস কি, যে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিব। ডিস্ট্রিবিউশন যদি করে দেয় তারপরে ফার্মের এটা লাইবিলিটিস, ফার্মের সাইড থেকে এটা কি লাইবিলিটিস। লাইবিলিটিস যদি হয় কি হয়, রেসপন্সিবিলিটি বাড়ছে, লাইবিলিটিস বাড়ছে, দ্যাট মিনস ক্রেডিট টু প্রিমিয়াম ফর গুডউইল। অ্যাকাউন্ট 32,000, ঠিক আছে। এই টাকাটা, এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা পার্টনারদের মধ্যে যদি ডিস্ট্রিবিউশন করে দেয় তা লাইবিলিটিসটা ফার্মের কি হইব, কমবো না বাড়বো, আলটিমেট হইব কি ফার্মের লাইবিলিটিসটা কমে যাইব, ডিক্রিজ হইব। হোয়েন গুডউইল অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট, হোয়েন গুডউইল অ্যামাউন্ট distribute by all partners, এখন যদি ডিস্ট্রিবিউশন করি কোন রেশিওতে করবো, স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও আমাদের কত বাড়িয়েছিল 5:3, তাহলে এ কত পাইছিল 20,000, বি কত পাইছিল 12,000। এখন যদি ডিস্ট্রিবিউশন করে দেয় তা ফার্মের লাইবিলিটিসটা কি হইব, কমে যাব। লাইবিলিটিস কমলে কি হয়, ডেবিট হয়। সো প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট,
টু all partners capital, all partner কে A আর B, to S capital account, to B's capital account. তো কত হইতেছে এস ক্যাপিটাল কত টোটাল 32,000 ডিস্ট্রিবিউশন করছি এ কত পাইছে 20,000 আর বি পাইছে 12,000 বুঝা গেল জিনিসটা তো এই যে আমার এর ক্যাপিটালও বাড়লো গুডউইলের জন্য কত 20,000 বির ক্যাপিটালও বাড়বো কত হাজার 12,000 এই জায়গাটা বুঝা গেল এখন যদি এটা নিউ পার্টনার ডাজ নট ব্রিং ইন ক্যাশ যদি ক্যাশ হিসাবে আনতে পারে না when new partner does not bring in cash in goodwill amount for goodwill amount যদি goodwill amountটা ক্যাশ হিসাবে আনে না তখন আমার কি করতে লাগবে ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে লাগবে সেম 32,000 যদি আনে না আলটিমেট এর ক্যাপিটালটা বাড়বো বির ক্যাপিটালও কিন্তু বাড়বো তো কার ক্যাপিটালটা কমবো ইনকামিং পার্টনার সি ছিল সির ক্যাপিটালটা কমবো যখন গুডউইলের অ্যামাউন্টটা ক্যাশ হিসাবে আনতে পারবে না তখন আমাদের অ্যাডজাস্ট কী দ্বারা করতে লাগবে ক্যাপিটাল দ্বারা অ্যাডজাস্ট করতে লাগবে তাই আলটিমেট সির ক্যাপিটাল যা ছিল তার থেকে কমবো না বাড়বো ক্যাপিটাল 1 লাখ টাকা আনছিল ওই 1 লাখ টাকার থেকে কমবো যদি কমে ক্যাপিটাল যদি ডিক্রিজ হয় ইট উইল বি ডেবিট ফোর when new partner does not amount of goodwill does not bring goodwill amount of goodwill in cash সিম্পল কথা when new partner does not bring amount of goodwill in cash ক্যাশ হিসাবে যদি আনতে পারে না তাহলে আমাদের অ্যাডজাস্ট কি দ্বারা করতে হবে ক্যাপিটাল দ্বারা কার ক্যাপিটাল সির ক্যাপিটালটা কমবো 1 লাখ থেকে রিডিউস হইব দ্যাট মিন্স সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট to B's capital account তা ঠিক আছে 32,000 আমরা আবার সেম ডিস্ট্রিবিউশন হইব স্যাক্রিফাইস রেশিওতে 20,000 12,000 এখন ক্যাপিটাল থেকে রিডিউস করলে ক্যাপিটাল 1 লাখ আনছিল মাইনাস 32,000 0,0,0,8,9,6 এখন আমার কত থাকতেছে সির ক্যাপিটাল কত হয়ে যেতেছে 68,000 তার মানে সির ক্যাপিটাল রিডিউস হয়ে গেছে 32,000 কারণ ও ক্যাশ হিসাবে আনতে পারছে না বুঝা গেল ঠিক আছে থ্যাংক ইউ